আসসালামু আলাইকুম। শুরু করছি আলতো ছোঁয়ায় সমুদ্র কথন উপন্যাসটি। উপন্যাসটি লিখেছেন নুসরাত সুলতানা সেজুদি। পর্ব সংখ্যা ১। শিকদার বাড়িতে আজ আয়োজনে তোড়জোড়, চারিদিকে করা খাবারের গন্ধ। বসার ঘর থেকে সিঁড়ির ওপরটা ফুল দিয়ে সাজানো। বাড়ির ৪ কর্তার হাঁকডাকে পুরোদস্ত সরব নিবাস। পিউ ঘেমে নিয়ে মাত্রই ঢুকলো। গোটা ঘরে চোখ ধাঁধানো সাজগোজের চেয়েও খাবারের গন্ধে পেট মুচড়ে উঠল তার। সেই কোন সকালে স্কুলে গিয়েছিল, তারপর কোচিং, রাস্তার এক গাদা জ্যাম পার করে মাত্রই এসেছে। এত গরমে যে পরনের ইউনিফর্মটাও ভিজে লেগে গেছে পিঠে। তবে মনে হলো না বাড়ির কারোর ওর দিকে চোখ টোক পড়বে। সবাই যে যার মতো ব্যস্ত। ওই তো অদূরে আব্বু হাত তুলে তুলে একজন লোক দিয়ে ফুল টাঙানোর তর্জন গর্জন দিচ্ছেন। মেজো চাচ্চু ছোট চাচ্চুর সাথে কি নিয়ে যেন আলোচনায় মশগুল। সেজো চাচ্চু রাঙামাটির কাজবাজ ফেলে গতকাল বাড়ি চলে এসেছেন। পিউ চুপচাপ ঘরের পথ ধরল। বিশাল ভবনের দোতলার তার কামরা। ছিমছাম পরিপাটি, যদিও আজ অব্দি কোনো গোছগাছ পিউ নিজের হাতে করেনি। ও যাওয়ার পর হয় মা না হয় মেজমা করে দেন। পিউ সবে কাঁধ থেকে ব্যাগটা নামালো, তক্ষুনি কোত্থেকে ছুটে এলো পুষ্প। হড়বড় করে বলল, এসে গেছিস? তোর জন্যই বসেছিলাম। পিউ কপাল কুঁচকে বলল, কিন্তু তুই তো দাঁড়িয়ে আছিস। উফ বাবা, কথা ছাড়। আচ্ছা, এই দুটোর মধ্যে আমাকে কোন জামাটা মানাবে বল দাও। ২ রঙের দুটো চুড়িদার পুষ্প ২ হাতে দিয়ে বাড়িয়ে ধরে। ঠোঁটে তার টইটুম্বুর হাসি। পিউ নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা, তোরা সবাই এমন অতিরিক্ত আহ্লাদ করছিস কেন বলতো আপু? মা, মেজো মা, মায়েদের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু তুই কেন এরকম ঝাঁকানাকা জামা পরবি? বাড়ির ছেলে বাড়ি ফিরছে, তোর জন্য তো পাত্রপক্ষ আসছে না। পুষ্প চোখ রাঙিয়ে বলল, বেশি পকর পকর করিস না। বাড়িতে কত আত্মীয় স্বজন আসবে জানিস? সবগুলো গেস্ট রুম অলরেডি বুকড। মামারাও প্রায় কাছাকাছি। আব্বু আজ গোটা গোষ্ঠী দাওয়াত দিয়েছেন। তার মধ্যে কি আমি ছেঁড়া জামা পরে পরে যাব? পিউ ক্লান্ত শ্বাস ফেলল। তার এসব ভালো লাগছে না। বাড়ির ছেলে বাড়ি আসবে তা নিয়ে সবার কি গদগদ ভাব। সব থেকে দুঃখ লাগছে মেজমায়ের আদরটা এবার দুভাগ হয়ে যাবে। নিজের ছেলে এলে কি আর মেজমা ওকে এত ভালোবাসবেন? তখন ছেলে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না? তখন পিউকে চুল বেঁধে দেবে কে? মা বকতে এলে কে বাঁচাবে? ও অনীহ চিত্তে আঙুল তুলে দেখালো একটা জামা, এটা পর। পুষ্প তড়িৎ জামাটা নিয়ে ঘরে ছুটে গেল। পিউ তাজ্জব হয়ে গেল। এ আজকে একটু বেশিই খুশি। ধুর, তাতে আমার কি? আমার এখন খুব খিদে পেয়েছে, খেতে পারলেই হবে। পিউ মুখ কালো করে ওয়াশরুম ঢুকলো। আজকে এ বাড়িতে বড় ছেলে নিউ ইয়র্ক থেকে ফিরছে, তাও পাক্কা ৭ বছর পর। শুনেছিল একটা চরম বেয়াদবির কেসে আব্বু তাকে বেধড়ক পিটিয়ে দেশছাড়া করেছেন। তারপর থেকে ছেলে আর বাড়িমুখ হয়নি, জেদ করে নিজের একটা ছবিও পাঠায়নি। ভিডিও কলে আসা তো দূর, মাঝে মধ্যে মায়েদের সাথে কলে কথা শেষ করতেন, খবরাখবর দিতেন, ব্যাস ওইটুকুই। তাই এখনো কেউ জানে না সে লোক দেখতে কেমন। ৭ বছরে নিশ্চয় অনেক বদলে গেছে। পিউয়ের বয়স তখন মাত্র ৮। তাই ওর কিছু মনে থাকা তো দূর, সে মাথাতেও নেই। আর সে মাথাতে আনতেও চাইছে না। যে লোক আব্বুর মার খেয়ে বাড়ি ছাড়লো সে নিশ্চয় সাধু বাবা নন। পিউ সকালে শাওয়ার নিয়ে স্কুলে গিয়েছিল, তাই কোনোরকম হাত মুখ ধুয়ে জামা পাল্টে নিচে নেমেছে। সামনে তার এসএসসি পরীক্ষা, সেই জন্য এখন পড়াশোনার প্রচুর চাপ। বাড়ির এই আড়ম্বরপূর্ণ ব্যাপার স্যাপারেও ক্লাস মিস দিতে পারেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো বাড়ির ৩ গিন্নি সামনে ছোটাছুটি করছেন। ছোট চাচা আনিস এখনো বিয়ে করেনি। সদ্য এসে বসা অতিথিদের আপ্যায়ন তটস্থ সবাই, এমনকি পুষ্পও বিশ্রাম নিতে পারছে না। পিউ গলা তুলে আবার আশপাশে তাকালো। সাদিফ রাদীপ ও সেজু চাচুকে দেখা যাচ্ছে না। ও নেমে দাঁড়ালো এক কোণে। তখন সামনে দিয়ে হন্তদন্ত পায়ে রান্নাঘরে যাচ্ছিলেন মীনা। ওকে দেখেই বললেন, ও মা, তুই কখন এলি? আমি তো। ভদ্রমহিলা কথা টেনে নিলেন। পাল্টা প্রশ্ন করলেন, কিছু খেয়েছিস? পিউ ফের কথা হা করতে গেলে এবারেও কথা টেনে নিলেন তিনি। আর এ কি, তুই এমন একটা ম্যাড়মেড়ে জামা পরেছিস কেন? কত লোক বাড়িতে। যা যা গিয়ে পাল্টে আয়, আমি যাই, অনেক কাজ। তুষার এয়ারপোর্ট নেমেছে, বলতে বলতে চলে আসবে। খাবারের ব্যবস্থা করতে হবে না? নিজের মতো হড়বড় করে বলে চলে গেলেন মীনা। পিউ ঠোঁট ফুলায়। ওর কথা যদি নাই শুনবে, জিজ্ঞেস করলো কেন? হুঁ হুঁ, আসতে না আসতেই সারাদিন শুধু ধূসর ধূসর আর ধূসর। তক্ষুনি হইচই শুরু হলো। বাড়ির মূল ফটক পেরিয়ে একটা সাদা গাড়ি ঢুকছে। কেউ একজন চেঁচালো, চলে এসেছে, চলে এসেছে, ধূসর চলে এসেছে। পুষ্প সবার হাতে হাতে শরবতের গ্লাস নিচ্ছিল। ঘোষণা শুনেই সোজা হলো তড়িৎ। ট্রেন নামিয়ে রেখেই উদ্যোগী পায়ে ছুটে এলো গেটে। চেঁচাতে চেঁচাতে বলল, মা, মেজো মা, সবাই এসো, ভাইয়া এসে গেছে। বাড়ির বড় কর্তা আমজাদ শিকদার ফোনে কথা বলছিলেন। লাইনটা কেটেই জোরালো পায়ে এগোলেন তিনি।
তিনি। গলা তুলে বললেন, আফতাব, আফতাব, নিচে এসো, ওরা এসে গেছে তো। গিন্নিরাও কেউ থেমে নেই, যে যার মতো চঞ্চল কদমে সদর দরজা পার করলেন। পিউ এগোলো আস্তে ধীরে, তার বাসি মুখে হাসি নেই। পেটের ভেতর ইঁদুর চ্যাঁম্যাও করছে, অথচ ওর নিজের মাও একটু খবর নিল না। ও দীর্ঘশ্বাস ফেলে মায়েদের পেছনে গিয়ে দাঁড়ালো। 15 বছর বয়সে তার উচ্চতাই বা কত! ছোট বড় মানুষদের পেছনে ক্ষুদ্র শরীরটা হারিয়ে গেল তাই। বাড়ির একদম সামনে এসে দাঁড়ালো গাড়িটা। মুহূর্তেই রাদিফ আজমল নামলেন। ড্রাইভারের পাশে জানালায় বসা সাদিফও তড়িঘড়ি করে নামলো, হৈ হৈ করে বলল, পুষ্প, ফুল ছেটা, ফুল ছেটা। কি রে, ফুল কই? পুষ্প ব্যগ্র চাউনি অন্য কোথায়, ঘাড় উঁচিয়ে সে ভিন্ন কাউকে খুঁজছে, কথাটাই নড়ে চড়ে উঠল। হ্যাঁ, ফুল, ফুল তো আনিনি। সাদিফ অসূচক শব্দ করলো। চশমাটা নাকের ডগায় ঠেলে গম গম করে বলল, তুই কোনো কাজের না, পিউকে বললে ও ঠিক করে রাখতো। পুষ্প ঠোঁট উল্টালো, ও কি আজ নিজের মাঝে আছে নাকি? সারাদিন অপেক্ষার উঁচুটানে মরেছে, আর সেই উঁচুটান কমাতেই পেছনে দরজা খুলে পাঞ্জাবি পরা এক সুদর্শন যুবক নামলো। যা আর চোখে নজরটা প্রথমেই বর্তালো পুষ্পর পানে। অমনি শিরদাঁড়া সোজা করে ফেললো মেয়েটা। চোখ সহ চিবুক ঝটপট নামিয়ে নিল গলায়। ততোধিক শব্দ চোখ সরালো ইকবল। ঠোঁটে হাসি টেনে খুব উৎফুল্ল গলায় বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনারা? মিনা বেগম গদগদ হয়ে বললেন, ওম্মা, ইকবাল এসেছো তাহলে? আমি তো ভাবলাম আজকেও পাবো না তোমাকে। কি যে বলেন আন্টি, আমার জান প্রাণ কলিজার অর্ধেক ফেরত এলো। আমি না এসে থাকতে পারি? অন্তত তোর খাবার দাবারে ভাগ বসাতে হলেও আমাকে আসতে হতো আন্টি। আমজাদ শিকদার এতক্ষণে উদগ্রীব হয়েছিলেন। ইকবালকে দেখেই ভ্রুতে ভাঁজ পড়ল। বিরক্তিতে গুটিয়ে বসলো নাকটা। এই অকর্মার ছেলে আজকেই আসা চাই। সেই খবর যেই খবর পেয়েছে ধূসর ফেরার অমনি হাজির, আবার রিসিভ করতে এয়ারপোর্টেও গেছিল। ইকবাল তাকালো ও তখনই। ভদ্রলোক তপ্ত চোখে যেন ঝলসে গেল ছেলেটা। মিনমিনে গলায় বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমজাদ গলা ঝাড়লেন, থমথম করে বললেন, আছি, তুমি? ইকবাল ফোঁস করে শ্বাস ফেললেন। মনে মনে বলল, আপনার মেয়ে স্বপ্নে এসে যা জ্বালিয়ে মারছে, আর ভালো থাকা। কিন্তু মুখে হাসলো সে, মাথা নেড়ে বলল, ভালো। রুবাইদা আকুল হয়ে বললেন, কই আমার ছেলে কই? ভাবির অস্থিরতায় আজমল হাসলেন, পিছু ফিরে দরজা খুলে বললেন, কি রে, আয়। 2 সেকেন্ড পর একজোড়া চকচকে জুতো পরা পা মাটিতে এসে দাঁড়ালো। বেরিয়ে এলো একটা লম্বা চওড়া শ্যামলা দেহ। রুবাইদা অমনি ছুটে গেলেন, 2 হাতে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন হাউমাউ করে। হাহাকার করে ডাকলেন, ধূসর, আমার ধূসর। এতক্ষণে নিরস পিউ একটু উৎসুক হলো এবার। ওপাশে কি হচ্ছে দেখবে না। ভিড়ভাট্টে 2 হাতে ঠেলে ঠুলে কোনোরকম মাথা বের করে উঁকি দিল সে। গাড়ির কাছে ছোট্ট জটলা চাপিয়ে দীর্ঘদেহী মানুষটার চোখে পড়ল। জটলা চাপিয়ে এক শ্যামলা চেহারা, গোছানো ট্রিম করা চুল, হালকা খোঁচা দাড়ি, পরনে সাদা শার্ট, চোখা কান, চিকন দুটো চোখের সাথে পুরুষালি পাতলা রক্তাভ ঠোঁট নাড়িয়ে মাকে কিছু বলছে সে। এত বছর পর বাড়িতে ফিরলেও সৌজন্যতার খাতিরে মুখে এক টুকরো হাসি নেই। গম্ভীর আদল কপালে ভাঁজ ফেলে মায়ের চোখের পানি মুছল, অথচ ও অকারণে ছ্যাঁত করে উঠল পিউয়ের বুক। মুগ্ধতায় জোরালো কম্পন, হৃদয়ের একটা সুনিশ্চিত কম্পন হারালো বহুদূর। হা হওয়া ঠোঁটের সাথে ফ্যালফ্যাল করে দমাটে পুরুষ পানে চেয়ে রইল সে। চোখ ঝাপটাতে ঝাপটাতে ভাবল, বাবা রে বাবা, এটা আমার কাজিন। এ তো আস্ত একটা ডেয়ারি মিল্ক রে ভাই। পিউ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ধূসরের পা হতে মাথা অবধি মাপলো। এত সুন্দর, এত ধারালো মুখের গড়ন, এমন লম্বা। ও মা, এ যে পুরো বোমা। এই অ্যাটম বোমাকে এখন পিউ ভাই ডাকবে কেমন করে? আশা করি তোমাদের পর্বটা ভালো লেগেছে। আর আমার কণ্ঠে তোমাদের গল্প শুনতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি অন্য কোনো গল্প শুনতে চাও আমার কণ্ঠে, তাহলেও কমেন্ট করে জানিও। আমি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করব।